হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন পর্যন্ত আমরা যে কটা সিনেমা রিভিউ করেছি সেগুলো সবগুলোই করেছি সিনেমা দেখার পরে। তাই আজ একটু চেষ্টা করছি অন্যভাবে কিছু একটা করার। আমি ফার্স্ট টাইম রিভিউ করার চেষ্টা করছি একটা সিনেমার ট্রেলারকে। অর্থাৎ সিনেমার ট্রেলার দেখে বোঝার চেষ্টা করব যে সিনেমাটাতে কি হতে পারে, অনুমান করব সিনেমাটার কাহিনী কেমন হতে পারে, সিনেমা সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা হয়েছে এতদিনে সেই অভিজ্ঞতা কতটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো আজকে আমরা যে সিনেমাটার ট্রেলার রিভিউ করার চেষ্টা করব সেটার নাম হচ্ছে কালকি 2898। কালকি 2898 একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এবং বর্তমানে প্যান ইন্ডিয়াতে যে সবচেয়ে বড় সুপারস্টার প্রভাস, তাকে নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাতে আরও অনেক নামি দামি অভিনেতা রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে রিভিল করব। তো সিনেমাটার ক্রেজ বর্তমানে ভারতবর্ষ জুড়ে এতটাই বেশি যে সিনেমাটাকে রিভিউ করার থেকে মানে সিনেমার ট্রেলার রিভিউ করার ইচ্ছা থেকে দূরে থাকতে পারলাম না। তো চলো শুরু করা যাক এবং চেষ্টা করা যাক যে সিনেমাটার মধ্যে কি হতে পারে। কালকি সিনেমাটা অ্যাকচুয়ালি মাইথোলজি আর সায়েন্স ফিকশনকে একসাথে মিক্স করে সিনেমাটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ট্রেলার দেখেও কিন্তু অনেকটা সেই রকমই মনে হচ্ছে। তবে কালকি সিনেমার ট্রেলার রিভিউ করার আগে এটা অন্তত আমাদেরকে জেনে রাখতে হবে যে কালকি অ্যাকচুয়ালি কে ছিল। কালকি অ্যাকচুয়ালি ছিল ভগবান বিষ্ণুর দশম অবতার। ভগবান বিষ্ণুর দশম অবতার পৃথিবীতে অবতীর্ণ হবে কলিযুগে, সেই জন্যই অ্যাকচুয়ালি এই দশম অবতারের নাম ছিল কালকি। কলিযুগের শেষের দিকে যখন পৃথিবী প্রায় ধ্বংস হতে বসবে এবং সারা পৃথিবীতে পাপে পূর্ণ হয়ে যাবে এবং সাধারণ মানুষ আর বেঁচে থাকার কোনো রসদ থাকবে না তাদের কাছে, সেই সময়ে কালকি রূপে অবতীর্ণ হবে ভগবান বিষ্ণুর দশম রূপ। সেই সময় কি হবে তারই একটা প্রাথমিক বর্ণনা দেওয়া হয়েছে এই সিনেমাটার মধ্যে দিয়ে। এই সিনেমাটার অবশ্য অনেকগুলো পার্টি তৈরি হবে। এখন অবধি যা খবর আছে সিনেমাটা 3টি পার্টে তৈরি হবে। 3টি পার্টে আলাদা আলাদা চরিত্র হবে। তবে আমার যা মনে হয় মোটামুটি সিনেমাটাতে প্রত্যেকটা পার্টেই নায়ক হিসেবে আমরা প্রভাসকেই দেখতে পাবো। তো চলো শুরু করা যাক ট্রেলারের ব্রেকডাউন। ট্রেলারের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাবো যে মহাপ্রলয়ের শেষে মানে পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে এসে যে শহরটা বেঁচে আসে সেটা হচ্ছে কাশী। আমরা অনেক পৌরাণিক গ্রন্থ থেকে এটাও জানতে পারি যে মহাপ্রলয়ের পরে মানে ধ্বংসের পরে পৃথিবী যখন আবার নতুন করে শুরু হয়েছিল সেটাও শুরু হয়েছিল কাশী নগরী থেকে। তো সেই কাশী নগরীতে অনেক মানুষ একটা বিশেষ ধরনের যানবাহনে চেপে কাশী নগরীতে প্রবেশ করে সাধারণ মানুষেরা, এবং এই সাধারণ মানুষ যারা তাদের কাছে কোনো বেঁচে থাকার কোনো রসদ বেঁচে নেই, জল নেই, খাবার নেই, কিছু নেই। তো তারা এসে প্রবেশ করে কাশী নগরীতে। এবং ট্রেলারের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাবো কাশী শহরের মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট সম্বন্ধে আমরা যেটা জানতে পারি, মণিকর্ণিকা ঘাটে যদি কারোর অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় তো তার নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। তো সেই রেফারেন্সটাকে এখানে নেওয়া হয়েছে এবং সেই জন্যে এখানে দেখানো হয়েছে যে সবাই যত মানুষ বেঁচে আছে সাধারণ মানুষ তারা সবাই এসেছে কাশীর এবং কাশীর মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি। আর এইখানেই আমরা দেখতে পাবো যে একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সটা ত্রিশঙ্কু আকৃতির। কমপ্লেক্সটাকে দেখলে মনে হবে একটা ত্রিভুজকে উল্টে রাখা হয়েছে, তার শঙ্কু আকৃতিটা মাটিতে এবং তার বিস্তৃত এরিয়াটা রয়েছে উপরের দিকে যেখানে সহজে প্রবেশ করা যায় না। সেই কমপ্লেক্সের মধ্যে বাস করছে পৃথিবীর সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা যারা কিনা মহাপ্রলয়ের শেষে বেঁচে আছে এবং তারা পৃথিবীর সমস্ত সুবিধা, সমস্ত রসদ এবং সরঞ্জাম নিয়ে তারা ওই কমপ্লেক্সের মধ্যে বসবাস করছে এবং তারা বাইরের থেকে কোনো সাধারণ মানুষকে সেখানে অ্যালাউ করছে না। তো এরপরে যে সমস্ত সাধারণ মানুষ সেখানে প্রবেশ করে তারা কমপ্লেক্স পর্যন্ত তো পৌঁছে যায়, কিন্তু কমপ্লেক্সের বাইরে অতীন্দ্র প্রহরায় রয়েছে যে সমস্ত প্রহরী, তাদের জন্য তারা সেখানে সহজে প্রবেশ করতে পারে না। তো এখানে আমরা যে কমপ্লেক্সের কথা বলছি, কমপ্লেক্সকে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে সিনেমার নেগেটিভ ক্যারেক্টার, যেটা কিনা কালকি 2898-এর মূল নেগেটিভ ক্যারেক্টার, যে চরিত্রে অভিনয় করেছে বাংলার শাশ্বত চ্যাটার্জি। তার নাম হচ্ছে কমান্ডার মানস এবং কমান্ডার মানস তার দলবল নিয়ে এটার মধ্যে বসবাস করছে। এই কমপ্লেক্সটায় এই কমপ্লেক্সের ভেতরে যাওয়ার এবং কমপ্লেক্স থেকে বাইরে আসার যে অপশন রয়েছে সেটা কিন্তু একটা অভূতপূর্বভাবে সৃষ্টি করা হয়েছে। এখানে দেখানো হয়েছে একটা বিশাল বড় স্ট্যাচুর হাতের উপরে দাঁড়িয়ে সবাই নিচে নামছে এবং সেই স্ট্যাচুর হাতের উপরে দাঁড়িয়েই তারা কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করছে। এই স্ট্যাচুটাকে এখানে অনেকটা লিফটের মতো ইউজ করা হয়েছে। তো যেটাকে কিনা কমপ্লেক্সের
কমান্ডো এবং কমপ্লেক্সের যে তাবর বড় ব্যক্তিরা রয়েছে তারা এটাকে ইউজ করে। এরপরে আমরা ট্রেলারে কমপ্লেক্সের ভিতরের আরও কিছু ডিটেলস দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো কমান্ডার মানুষ তার সেনাবাহিনীকে কমান্ড করছে এবং তার সেনাবাহিনীর সবার কিন্তু একটা বিশেষ, প্রত্যেকেই লাল রঙের লাইট ক্যারি করছে। লাল রঙের লাইট ক্যারি করছে এইটা থেকে কিন্তু একটা খুব সুন্দর ইন্ডিকেশন করা হয়েছে, যেহেতু তারা নেগেটিভ ক্যারেক্টার এবং লাল বিপদের প্রতীক, সেই জন্যে কমান্ডার মানুষের সমস্ত সেনাকে এই রঙের সাথে যুক্ত করা হয়েছে। এই ট্রেলারে আমরা একটা বিশেষ ধরনের বাহন দেখতে পাবো, যেটা কিনা কমান্ডার মানুষ শুধুমাত্র ইউজ করে। আর এখানে আমরা এই ট্রেলারে আরেকটা জিনিস দেখতে পাবো, এই সেনাবাহিনীর মধ্যে আমরা একটা বিশেষ ধরনের বাঘ দেখতে পাবো। এটাকে সেবার টুথ টাইগার বলে। এই টাইগার পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন বছর আগে দেখা যেত, যেটা কিনা আনুমানিক প্রায় ডাইনোসরের আমলের সময়ের কথা হবে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এই সিনেমাটাতে এই ধরনের বাঘ কেন দেখানো হয়েছে, যার অস্তিত্ব ছিল প্রায় 200 মিলিয়ন বছর আগে। আমার মনে হয় যতদূর এআই টেকনোলজির মাধ্যমে ক্লোনিং সৃষ্টি করা হয়েছে বাঘের। এখানে আমরা দেখতে পাই যে কমান্ডার মানুষ তার সেনাবাহিনীকে বলছে পৃথিবীতে যদি কোনো খাতে ভগবান থেকে থাকে সেটা হচ্ছে সুপ্রিমো ইয়াস্কিন। তো নামটা কীরকম অচেনা লাগছে, আমার মনে হয় ইতিহাসের পাতা থেকে নামটাকে তুলে আনা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই যে সমস্ত জায়গাতেই অর্থ এবং সম্পদের প্রাচুর্য ছিল, সেই সমস্ত দেশে বিভিন্ন সময় কিন্তু ইনভেটার্সরা এসে সেখানে রাজত্ব করেছে। আমার ধারণা ঠিক সেরকমই একজন শাসক কমান্ডার ইয়াস্কিন, সে কিনা কাশীতে শাসন করতে এসেছিলেন এবং কাশীর সমস্ত অর্থ প্রাচুর্যকে দখল করে নিয়ে এই কমপ্লেক্সটা তৈরি করা হয়েছিল। পরবর্তী দৃশ্যে ট্রেলার কমপ্লেক্স থেকে শিফট করে যায় অশ্বত্থামার উপর। অশ্বত্থামার ট্রেজারে আগে আমরা দেখেছি, অশ্বত্থামা চরিত্রে অভিনয় করেছে অমিতাভ বচ্চন। অশ্বত্থামার ট্রেজারে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে যার নাম রায়া, সে অশ্বত্থামাকে বেশ কিছু প্রশ্ন করতে থাকে। তো সে অশ্বত্থামাকে প্রশ্ন করে এবং প্রশ্ন করে যে সে কি পৃথিবীতে কাউকে বাঁচাতে এসছে। বাচ্চাটার ধারণা যে পৃথিবীতে সবাইকে সে বাঁচাতে পারবে, কিন্তু অশ্বত্থামা তাকে রিপ্লাই করে যে পৃথিবীতে শুধুমাত্র সে একজনকে বাঁচাতে এসছে। তো আমরা যতদূর অশ্বত্থামা সম্বন্ধে জানি মহাভারত থেকে, মহাভারতে শ্রীকৃষ্ণ যুদ্ধের শেষে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিল যে সে খুব কষ্ট পাবে এবং সে কোনোদিন মরবে না। তো এর থেকে ক্লিয়ার যে অশ্বত্থামা কয়েক হাজার বছর ধরে হয়তো বেঁচে আছে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরেই। তো এখানে অশ্বত্থামা রায়াকে রিপ্লাই করে যে সে শুধু পৃথিবীতে একজনকে বাঁচাতে এসেছে। তো এখানে আমরা বুঝতে পারি সে হয়তো কালকির কথাই বলছে, ভগবান বিষ্ণুর দশম অবতার। তো এখানে আমরা অনুমান লাগাতে পারি অশ্বত্থামা তো অ্যাকচুয়ালি ছিল পাণ্ডবদের বিপক্ষে, মানে আমরা সেই হিসাবে বলতে পারি মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা ছিল নেগেটিভ পক্ষে, সে সত্যের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই জন্যেই শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল। তো এখানে অশ্বত্থামার চরিত্রটাকে এই টাইম পিরিয়ডের ব্যবধানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অশ্বত্থামার ক্যারেক্টারটাকে নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করা হয়েছে, তারও নিশ্চয়ই কোনো থিওরি দেখানো হবে। আর এখানে যেটা দেখানো হয়েছে যে অশ্বত্থামাই পারবে একমাত্র কল্কিকে বাঁচাতে এবং সেটাই তার উদ্দেশ্য। তো অশ্বত্থামা ক্যারেক্টারের রিভিলের পরে আমরা ট্রেলারে আবার দেখতে পাই কমান্ডার মানুষ এবং তার একজন সহযোগীকে, এবং তার সাথে আরও একজন বিজ্ঞানীকেও আমরা দেখতে পাই, যাকে কিনা এখানে ডাক্তার হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। তো কমান্ডার মানুষের যে সহযোগী, সে ট্রেলারে কমান্ডার মানুষকে বলছে যে এই শক্তিকে 6000 বছর আগে দেখা গেছিলো। তো এখানে কোন শক্তির কথা বলা হয়েছে সেটা পুরোপুরি কনফার্ম না হলেও আমার ধারণা এখানে অশ্বত্থামার কথাই বলা হয়েছে, কারণ অশ্বত্থামার মধ্যেই এই ক্ষমতা ছিল দীর্ঘদিন বেঁচে থাকার। কারণ শ্রীকৃষ্ণ মহাভারতে কিন্তু অশ্বত্থামাকেই এই অভিশাপ দিয়েছিল যে তার মৃত্যু হবে না, সে বেঁচে থাকবে এবং এটাই ছিল তার শাস্তি। সে কৌরবদের হয়ে পাণ্ডবদের সাথে যে অন্যায় করেছিল তার শাস্তিস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে কিন্তু এই অভিশাপটা দিয়েছিল। অতএব এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে হয়তো এখানে অশ্বত্থামার চরিত্রের কথাই বলা হয়েছে, যে 6000 বছর আগে তাকে দেখা গেছিলো এবং এখনও তাকে আবার দেখা গেছে। তো ব্যাপারটাকে যদি আমরা আরেকটু তলিয়ে দেখি যে কমান্ডার মানুষের যে সহকারী, সে অশ্বত্থামাকে কি করে দেখলো। তো ট্রেলারে একটা জায়গায় দেখানো হবে ভৈরব এবং অশ্বত্থামা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। আমার ধারণা ঠিক সেই সময়েই অশ্বত্থামাকে তারা মার্ক করবে।
তো ট্রেলারের মধ্যে আমরা অশ্বত্থামাকে দুটোভাবে দেখতে পাবো, দুটোভাবে মানে দু রকম উচ্চতায় দেখতে পাবো তাকে। এক তো অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছে অমিতাভ বচ্চন, স্বভাবতভাবে সে একটু লম্বা। তার যে আরেকটা চরিত্র আমরা দেখতে পাবো কিংবা আরেকটা রূপ আমরা দেখতে পাবো, সেটাকে দেখতে পাবো সে মানে প্রয়োজনের তুলনায় একটু বেশি লম্বা। সে যখন কমান্ডার মানুষের সেনাবাহিনীর সাথে লড়াই করছে, তারা অশ্বত্থামার সামনে খুবই ছোট দেখাচ্ছে। ইভেন ভৈরবের সাথে যখন তার লড়াই হচ্ছে, ভৈরবের সামনেও কিন্তু তাকে বেশ বড় দেখাচ্ছে। সে একসাথে 4-5 জনকে তুলে ছুঁড়ে ফেলছে। তো এখানে কিন্তু একটা ব্যাপার ভেবে দেখার আছে যে নর্মাল হাইট থেকে এতটা এক্সট্রা হাইটে সে কী করে পৌঁছালো। তবে আমার যেটা মনে হয়, অশ্বত্থামার কাছে কিন্তু একটা সুপার পাওয়ার ছিল, আর সেটা ছিল তার মাথার মণি। সেই মণির মধ্যেই মেবি কোনো রকম সুপার পাওয়ার আছে, যার কারণেই তার হাইটটা হয়তো প্রয়োজন মতো যুদ্ধের সময় সেটা বৃদ্ধি পেয়ে যায়। এরপরে ট্রেলারে আমরা দেখতে পাবো দিশাকে। দিশা পাটানিকে টিজারে যেভাবে দেখানো হয়েছিল আর ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে, ব্যাপারটা কিন্তু পুরোপুরি উল্টো। টিজারে তাকে দেখানো হয়েছিল বেশ শান্ত শিষ্ট একটা দেবীর মতো চরিত্রে সে অবতীর্ণ হবে। টিজার দেখে সে মোটামুটি সেটাই মনে হয়েছিল, কিন্তু ট্রেলারে সে একবারে রীতিমতো অ্যাকশন দৃশ্যে অবতীর্ণ হয়েছে। সেখানে ভৈরবের লাভ ইন্টারেস্ট হিসেবে অভিনয় করেছে এবং কোনো না কোনোভাবে হয়তো ভৈরবের যুদ্ধে সেও তাকে সঙ্গ দেবে। এরপরে আমরা ট্রেলারে দেখতে পাবো প্রভাসকে। প্রভাসের চরিত্রের নাম ভৈরবা। তো ভৈরবাকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। ঘুম থেকে ডেকে তোলার পরে সে বলছে যে কেন তাকে ঘুম থেকে জাগানো হলো। সে অ্যাকচুয়ালি স্বপ্নের মধ্যে ছিল। সেই স্বপ্নের মধ্যে সে তার প্রেমিকাকে নিয়ে কমপ্লেক্সের ভেতরে বেশ সুন্দর মনোরম পরিবেশে, চারপাশে নদী, ঝর্ণা, দেবদারুর গাছ, ঘোড়ায় চড়ে তার প্রেমিকার সাথে বেশ একটা রোমান্টিক দৃশ্য এনজয় করছিল। যদিও সে ভাবছিল এটা কমপ্লেক্সের ভেতরে, কিন্তু এটা ছিল তার স্বপ্ন, এটা ছিল তার স্বপ্নের কমপ্লেক্স। অরিজিনালিটিতে কমপ্লেক্স কিন্তু এরকম ছিল না। অরিজিনাল কমপ্লেক্স যেটা ছিল, যেখানে কমান্ডার মানুষ এবং তার সহযোগীরা বসবাস করছিল, সেটা আলাদা ছিল। এটা ছিল ভৈরবার স্বপ্নের কমপ্লেক্স। এখানে ভৈরবার চরিত্রের সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার। ভৈরবা অ্যাকচুয়ালি এখানে একটা বাউন্টি চরিত্র অভিনয় করেছে। বাউন্টি বলতে তার কাজ হচ্ছে অপরাধীদেরকে ধরে নিয়ে আসা। আর অপরাধী কারা এখানে? এখানে অপরাধী হচ্ছে কমপ্লেক্সের মধ্যে যারা আছে, তারা যাদেরকে অপরাধী বলে শনাক্ত করবে তারাই অ্যাকচুয়াল অপরাধী। কমপ্লেক্সের ভিতরে যারা রয়েছে তাদের অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কমপ্লেক্সের বাইরে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে, যাদের কাছে কোনো খাদ্য পানি কোনো কিছু রসদ নেই, তারা হচ্ছে তাদের জন্য বিপদ। তো তাদের হাত থেকেই নিজেদেরকে বাঁচানোর জন্য তারা ভৈরবকে বাউন্টি হিসাবে ব্যবহার করবে। ট্রেলারের একটি দৃশ্যে আমরা একজন বাউন্টিকে দেখি, সে ভৈরবাকে বলছে যে তুই যে স্বপ্ন দেখছিস, তোর কাছে কি 1 মিলিয়ন ইউনিট আছে? তো এর থেকে আমরা বুঝতে পারি যে ভৈরবা 1 মিলিয়ন ইউনিট জোগাড় করার জন্যে এই কাজটা করছে। আর এই 1 মিলিয়ন ইউনিট জোগাড় করার চেষ্টা সে এই জন্যে করছে, কারণ তার কাছে যদি 1 মিলিয়ন ইউনিট থাকে এবং সে সেটা যদি কমপ্লেক্সের কাছে জমা করতে পারে, কমপ্লেক্সের অথরিটির কাছে যদি সে জমা করতে পারে, তাহলে সে কমপ্লেক্সে থাকার পারমিশন পাবে। ট্রেলারের পরবর্তী দৃশ্যে আমরা ভৈরবার সাথে আরও ছোট ছোট দুটো ভৈরবা দেখতে পাবো। তো সেখানে মোট 3টে ভৈরবা। তো আমরা যদি কেউ ভুজি এবং ভৈরবার অ্যানিমেশন দেখে থাকি, তো সেখানে আমরা দেখতে পাবো যে ওই অ্যানিমেশন পিকচারের মধ্যে একটা বাচ্চার কাছে একটা হলোগ্রামিক প্রজেক্ট আছে, যেটার সাহায্যে এটা করা যায়, মানে একটা মানুষের প্রতিকৃতি তৈরি করা যায়। তো আমরা ট্রেজারের মধ্যেও দেখেছিলাম যে ভৈরবার হাতে একটা হলোগ্রামিক প্রজেক্ট লাগানো আছে। তো আমার যেটা অনুমান যে সেই হলোগ্রামিক প্রজেক্টের সাহায্যেই এটা করা হয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো যে ভুজি ভৈরবাকে একজন ওয়ান্টেড বাউন্টির ব্যাপারে বলছে। সেই ওয়ান্টেড বাউন্টির উপরে পুরস্কার ঘোষণা করা হয়েছে 1 মিলিয়ন ইউনিট। আর এই 1 মিলিয়ন ইউনিট ভৈরবার দরকার কমপ্লেক্সে স্থায়ীভাবে বসবাস করার জন্যে। সেই জন্যে ভৈরবা স্থির করে বা ভৈরবার ডিসিশন নেয় যে সেই বাউন্টির পেছনে যাবে এবং তাকে ক্যাচ আপ করে সে তুলে দেবে কমপ্লেক্সের হাতে, তাহলে সে কমপ্লেক্সে বসবাস করতে পারবে। ট্রেলার থেকে আমরা এটাও জানতে পারি যে বাউন্টির কথা বলা হচ্ছে, ভৈরবা যার পেছনে যাচ্ছে 1 মিলিয়ন ইউনিটের জন্য, সে আসলে অন্য কেউ নেই, সে হচ্ছে দীপিকা পাদুকোনের ক্যারেক্টার। ট্রেলারের পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো যে ভৈরবা বাউন্টিকে খুঁজে পেয়েছে, অর্থাৎ দীপিকা পাদুকোনকে সে খুঁজে পেয়েছে। সো শুধুমাত্র দীপিকা পাদুকোনকে ধরতে পারলেই তার কমপ্লেক্সে থাকা স্বপ্ন পূরণ হবে। সো সে চেষ্টা করবে দীপিকা পাদুকোনকে ধরে কমপ্লেক্সে হ্যান্ড ওভার করার জন্যে। কিন্তু যখনই সে দীপিকা পাদুকোনকে ধরার চেষ্টা করবে, তখনই দীপিকা পাদুকোন এবং ভৈরবার মাঝখানে অশ্বত্থামা বাধা হয়ে দাঁড়াবে।
আমরা ট্রেলারের এই পর্যায়ে অশ্বত্থামা এবং ভৈরবের মাঝে একটা দুর্ধর্ষ ফাইট সিন দেখতে পাবো। দীপিকা পাদুকোন যখন কমপ্লেক্সে ছিল, সেই কমপ্লেক্সে সে 12 বছর ধরে একটা প্রজেক্টের পার্ট ছিল। যে প্রজেক্টের পার্ট ছিল সেই প্রজেক্টে তাকে বিভিন্ন সময়ে ইনফার্টাইল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। 12 বছর পরে সেটা সম্ভব হয়ে উঠেছে এবং যখন সে কমপ্লেক্স থেকে পালিয়ে যায় তখন সে 150 দিনের প্রেগনেন্ট অবস্থায় ছিল। সে কমপ্লেক্স থেকে পালিয়ে যায় কারণ সে একটা সময় জানতে পারে যে কমপ্লেক্সের অথরিটি কোনো একটা সিক্রেট মিশনে কাজ করছে এবং সেটা কিনা মানব কল্যাণের বিরোধী। সেইটা জানার পরে সাবজেক্ট পালিয়ে যায় কমপ্লেক্স থেকে এবং এই সাবজেক্টকে ধরার জন্যই কমপ্লেক্স অথরিটি নিয়োগ করে ভৈরবাকে। এই সুমো 80 নামটি অনেকটা সুমতি নামের সাথে সিমিলার। সুমতি নামটার কথা আমরা এখানে কেন বলছি, কারণ আমরা পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি যে বিষ্ণুর 10ম অবতার কালকির মায়ের নাম ছিল সুমতি। তো এখান থেকে আমাদের একটা অনুমান করতে অসুবিধা হয় না যে দীপিকা পাদুকোন অর্থাৎ সুমো 80 যে প্রেগনেন্ট তার গর্ভে রয়েছে কালকি। তার মানে আমরা যে ট্রেলারে ভৈরবাকে দেখতে পাচ্ছি এবং সিনেমাতে আমরা ভৈরবাকে দেখতে পাবো, সে আসলে কালকি নয়। কালকির জন্ম হবে সুমতির গর্ভে এবং কালকির জন্ম হয়তো এই সিনেমার শেষের দিকে হবে, কিংবা এই সিনেমাটা যে 3টি পার্টে তৈরি হবে তার 2য় পার্টে কিংবা এবং 3য় পার্টে আমরা কালকিকে আরও বিস্তারিতভাবে দেখতে পাবো এবং কালকির চরিত্র সম্বন্ধে আরও অনেকটা জানতে পারবো। এরপরে আমরা ট্রেলারের শেষ পর্যায়ে পৌঁছে যাই। এই 3 মিনিটের ট্রেলারের শেষ পর্যায়ে ইন্ট্রোডিউস করা হবে কমল হাসানকে, যে কিনা কালকি ট্রায়োলজির মেন নেগেটিভ চরিত্র। এটা যেহেতু কালকির ফার্স্ট পার্ট এবং এই পার্টে কমল হাসানকে খুব একটা বেশি দেখা যাবে না। বিভিন্ন সোর্স অনুযায়ী সিনেমার হয়তো শেষ হাফ অ্যান আওয়ার আগে কমল হাসানের চরিত্রটাকে ইন্ট্রোডিউস করা হবে। ফার্স্ট পার্টে মূলত ভিলেন চরিত্রে কমান্ডো মানুষকেই দেখা যাবে, যে চরিত্রে অভিনয় করেছে আমাদের বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। কমল হাসানের চরিত্রকে কোনো নাম ধরে ডাকা না হলেও আমার যতদূর মনে হয় কমান্ডো মানুষ একবার বলেছে যে এই পৃথিবীতে যদি কোথাও ভগবান থাকে সে হচ্ছে কমান্ডো ইয়াস্কিন। আমার ধারণা কমল হাসানের চরিত্রের নামই কমান্ডো ইয়াস্কিন। কমান্ডো ইয়াস্কিনই এই কমপ্লেক্সের মালিক এবং এই কমপ্লেক্সের মধ্যে যত কিছু ঘটনা ঘটে A to Z সব কিছু তার আদেশেই হয়, সব কিছুর কন্ট্রোল তার হাতেই থাকে। তার মাথায় চুল নেই, মাথা পুরো টাকলু এবং তার সারা মুখ পুরো রক্তাক্ত, এবং তার থেকে বোঝা যাবে যে তার চরিত্রটা দেখে বোঝা যাবে তার সেই অ্যাকচুয়ালি কলির যে কাল, কলি যুগের যে কাল, সেই তার প্রভাব রয়েছে তার চরিত্রের মধ্যে। কালকি 2898-এর ট্রেলারটি মোটামুটি 3 মিনিটের। বাকি সিনেমাটার দৈর্ঘ্য সম্ভবত 3 ঘন্টার কাছাকাছি হবে। তো 3 ঘন্টায় আরও কি দেখানো হবে, কত ভালোভাবে দেখানো হবে, ভিএফএক্সকে কীভাবে করা হয়েছে, তো সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। তবে আমার ধারণা নাগর সিং যে ডিরেক্টর খুব সুন্দরভাবে এবং খুব নিখুঁতভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলবে এবং এর সিনেমার যে সিনেমাটোগ্রাফি এবং যে নৈসর্গিক দৃশ্য নয়নাভিরাম দৃশ্য হবে। তো আশা করছি 28শে জুন আমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। খুব বড় একটা সারপ্রাইজ পেতে চলেছি আমরা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে। তো বন্ধুরা, আমি প্রথমবার চেষ্টা করলাম একটা ট্রেলারকে ব্রেকডাউন করার। ট্রেলার দেখে এটা বোঝার চেষ্টা করলাম সিনেমাটা কেমন হতে পারে। জানি না সিনেমাটা যখন রিলিজ হবে সিনেমাটার সাথে আদৌ আমার এই ব্রেকডাউন কতটা মিলবে। তো আশা করি এই ট্রেলারের বিশ্লেষণ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।